নমস্কার। হুমায়ুনবাবুর একটি ভিডিও, বিধায়ক হুমায়ুনবাবুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অবশ্য ভাইরাল হওয়া ভিডিওকে নিয়ে হুমায়ুনবাবু নিজে দাবি করেছেন যেটিতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় তিনি নিজে কোনোভাবেই জড়িত নন বলে দাবি করেছেন, এবং এটাও বলেছেন যে ভিডিওটি তাকে মেলাইন করার জন্য কেউ বা কারা এআই দিয়ে নির্মাণ করেছেন। আজকের দিনে এআই দিয়ে অনেক কিছুই নির্মাণ করা সম্ভব। সে ভিডিও নির্মাণ করা সম্ভব, ছবি নির্মাণ সম্ভব, বা কোনো লেখালেখি করাও সম্ভব। এই এআইকে ব্যবহার করে যেমন ভিডিও, ছবি বা লেখালেখি তৈরি করা যায়, তেমনি এই এআইকে ব্যবহার করেই আবার খুব সহজেই ধরেও নেওয়া যায়, যাচাইও করে নেওয়া যায় যে কোনো একটা ভিডিও বা কোনো একটি ছবি বা কোনো একটি লেখা সেটা প্রকৃত অর্থেই জেনুইন লেখা, মস্তিষ্কপ্রসূত লেখা, অরিজিনাল ভিডিও, নাকি এআই দিয়ে তৈরি করা কোনো আর্টিফিশিয়াল ভিডিও। এটা আপনারাও অনেকেই জানেন, বা অধিকাংশ মানুষই আজকের দিনে এটা জানেন, কারণ আজকে এআই এর যুগ। আমাদের সকলের কাছে স্মার্টফোন রয়েছে। সেই স্মার্টফোনে যদি আমরা এআই ডিটেকটিভ টুল, যেমন ধরুন ডিপ ওয়্যার স্ক্যানার বা হাইভ মডারেশন, ইনভিড, গুগল লেন্স, এই গুগল লেন্স যেটা রয়েছে, বা গুগল ইমেজ রয়েছে, এগুলো এই ধরনের টুলসকে ব্যবহার করে আমরা সেই টুলসের মধ্যে ভিডিওটি, ছবিটি বা লেখাটি আপলোড করে দিই, তাহলে সেই টুলস নিজেই আমাদের স্পষ্ট করে বলে দেয় যে সেই বিতর্কিত ভিডিওটি বা বিতর্কিত ছবিটি বা লেখাটি সত্যি কি অরিজিনাল নাকি এআই দিয়ে করা। এখনো পর্যন্ত এই ভাইরাল হওয়া ভিডিওটি যারা যারা যাচাই করেছেন বা এই এআই ডিটেকশন করেছেন, তারা দাবি করছেন যে এই ভিডিওটি অরিজিনাল, এআই নির্মিত ভিডিও নয়। তো যে এইটা যদি সত্য হয় যে এই ভিডিওটি এআই নির্মিত নয়, অরিজিনাল, তাহলেই প্রশ্নটি উঠে আসছে যে এইরকম একটি ভিডিও, যে ভিডিওতে যে ঘটনা ঘটতে দেখা গেছে, যেখানে হুমায়ুনবাবু 1,000 কোটি টাকার বিনিময়ে তার বিশেষ এক সম্প্রদায়ের মানুষকে বোকা বানিয়ে একটি চিরাচরিত স্রোতধারা থেকে বিচ্যুত করে অন্য একটি স্রোতে ধাবিত করার যে প্রয়াস তিনি চালিয়েছেন, এটা কি সত্যিই কাঙ্ক্ষিত ছিল? বা এটা কি সত্যি নীতিসম্মত বা বৈধ, নাকি অবৈধ, কি নীতিহীন? এই প্রশ্নগুলো উঠে আসছে। কারাই বা তাকে এই কাজ করতে উৎসাহিত করলেন? এই প্রশ্নগুলো উঠে আসছে। দেখুন, প্রথমেই বলি যে এই ভিডিওতে যে ঘটনা দেখানো হয়েছে, সেই ঘটনায় কোনোভাবেই তিনি জড়িত নন, বা এটি এআই দ্বারা নির্মাণ করা হয়েছে বলে যে দাবি হুমায়ুনবাবু করেছেন, তার এই দাবির মাধ্যমেই তিনি প্রমাণ করে দিয়েছেন যে আসলে এই ভিডিওতে ঘটে যাওয়া ঘটনাটি একটি অবৈধ ঘটনা। যদি বৈধ হতো তাহলে তিনি অস্বীকার করতেন না। যদি এই ভিডিওতে ঘটে যাওয়া ঘটনাটা যদি আইনসম্মত বা নীতিসম্মত হতো, তাহলে তিনি অস্বীকার করতেন না, তিনি সদর্পে বলতেন এটা আমি করেছি। এখানে যা দেখানো হয়েছে ভিডিওতে, সেই ঘটনাটা অত্যন্ত নীতিগর্হিত কাজ বলেই, অবৈধ কাজ বলেই তিনি দাবি করেছেন যে তার দায় এড়ানোর জন্য, নিজেকে মুক্ত রাখার জন্য, সকলের কাছে একজন আদর্শ ব্যক্তি, এই আদর্শ দেখানোর জন্যই তিনি বলেছেন যে এটাতে তিনি জড়িত নন, এটা এআই দিয়ে বানানো নকল ভিডিও। অর্থাৎ এই কথার মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে যে ঘটনা ঘটেছে সেটা অবৈধ, নীতিবহির্ভূত কাজ, বাঁকা পথ। তাহলে এই বাঁকা পথে তিনি জড়িত হলেন কেন? কারাই বা তাকে জড়িত করলেন? দেখুন, এই ভিডিওর মাধ্যমেই যেটা জানা যাচ্ছে যে 1,000 কোটি টাকার বিনিময়ে তিনি এই নীতিবহির্ভূত কাজ করতে এগিয়ে গেছেন। অলরেডি তিনি 200 কোটি টাকা অ্যাডভান্স নিয়েছেন বলে ভিডিওতে দাবি করা হয়েছে, এবং তাহলে এইভাবে তিনি তার ব্যক্তির স্বার্থ চরিতার্থ করেছেন, এবং তিনি আগামী দিনে হয়তো উপমুখ্যমন্ত্রী হবেন, এই ধরনের বাসনা আকাঙ্ক্ষাও তার মধ্যে রয়েছে। অর্থাৎ তাহলে তাকে এই পথে এইরকম একটি কাজ করতে কারা সাহায্য করলো? দেখুন, এই হুমায়ুনবাবু একটি প্রজেক্ট, তাকে যারা এই খেলায় মাঠে নামিয়েছেন,
তারা হচ্ছেন এক বিশেষ বটবৃক্ষ সমুদায়ের দল, বিশাল ক্ষমতাশালী। সেই বটবৃক্ষ সমুদায় পরিকল্পনা করে তারা অনেক ভেবেচিন্তেই হুমায়ুন বাবুর মতন মানুষকে এই খেলায় নামিয়েছেন। তারা যেটা হিসেব করেছেন, তারা যেটা রাজনৈতিক বিশ্লেষণ করে দেখেছেন যে এই বিশেষ সম্প্রদায়ের একটা বড় অংশের ভোটকে যদি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যদি এই বড় অংশের একটি ভোটকে তাদের চিরাচরিত স্রোত থেকে সরিয়ে নিয়ে অন্য একটা ধারায় ধাবিত করা যায়, বা তাদের চিরাচরিত গতি থেকে বিচ্যুত করা যায়, তাহলেই সেই বটবৃক্ষ সমুদায়ের লাভ, তাদের ক্ষমতায়নের রাস্তা সুগম হবে। এটা তারা স্পষ্টত হিসেব করে দেখেছেন, এবং এই হিসেবটা করেই তারা কিন্তু হুমায়ুন বাবুকে পরিকল্পনা অনুযায়ী এখানে মাঠে নামিয়ে দিয়েছেন। বিনিময়ে তারা এককভাবে ব্যক্তি হুমায়ুন বাবুকে কিছু বেনিফিট দিতে চেয়েছেন, সেটা 1,000 কোটি টাকার অর্থ, সেই সঙ্গে হয়তো আরও অনেক কিছু বড় পদ নিশ্চয়ই আগামী দিনে হয়তো পাওয়ার সম্ভাবনা ছিল। তাহলে কি দেখা যাচ্ছে, যে হুমায়ুন বাবুর স্বার্থ হচ্ছে তার একমাত্র ব্যক্তির স্বার্থকে চরিতার্থ করা। তার নিজস্ব ব্যক্তি স্বার্থকে চরিতার্থিত করতে গিয়ে তিনি তার সমুদয়ের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের যে চিরাচরিত বিশ্বাস, চিরাচরিত আইডিয়ালিজম, সব কিছু জলাঞ্জলি দিয়ে, সব কিছু বিসর্জন দিয়ে তিনি 1,000 কোটি টাকার বিনিময়ে সেগুলোকে বিক্রি করে দিয়েছেন কোনো এক বিশেষ সমুদায়ের কাছে, বিশেষ বটবৃক্ষ সমুদায়ের কাছে। এখানে তো তিনি তার সমুদায়ের কাছে তার স্থানচ্যুত করেছেন। তার সেই স্থান কিন্তু সেই সমুদায়ের মানুষের কাছে আর নেই। এখন প্রশ্ন হচ্ছে নেক্সট, যে যারা তাকে নামিয়েছেন সেই বটবৃক্ষ সমুদায় বাহিনী, তাদের বা কী লাভ হলো, তারা বা কেন করলেন? এটা অলরেডি আমি বলে দিয়েছি যে তাদের উদ্দেশ্য ছিল যে এই ব্যাপক অংশের বিশেষ সম্প্রদায়ের মানুষের অন্তত 1% ভোটকে যদি এই তাদের নির্দিষ্ট গতিধারা থেকে বিচ্যুত করে দেওয়া যায়, তবেই তাদের ক্ষমতায়নে আসন্ন নির্বাচনে ক্ষমতায়ন সম্ভব। এটাই তাদের লাভ ছিল, আর সেটা করতে গিয়েই তারা হুমায়ুনবাবুকে ব্যবহার করেছেন অতি সহজে। হুমায়ুনবাবু রাজি হয়ে গেছেন এবং এই ফাঁদে পা দিয়েছেন। এখন ঘটনা হচ্ছে যে এই ধরনের ঘটনা কি গণতন্ত্রে কাম্য? একেবারেই না। গণতন্ত্র হচ্ছে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মানুষ যাকে ভালোবেসে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠ করে তোলেন, তারাই ক্ষমতায় আসবেন, এটাই কাঙ্ক্ষিত। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন কোনো একটা দলকে বাঁকা পথ অবলম্বন করতে হয়, তার অর্থ হচ্ছে সেই দল জানে যে মানুষের জীবনে, মানুষের মননে তার কোনো স্থান সেই অর্থে নেই। যখন কোনো ব্যক্তি বা কোনো দল বা কোনো সমুদায় যখন সাধারণ মানুষের মন জয়ে ব্যর্থ হয়, সাধারণ মানুষের পরিষেবা প্রদানে ব্যর্থ হয়, তার বিশ্বাস অর্জনে ব্যর্থ হয়, তখনই সেই জায়গাটা ধরার জন্যে তাকে বাঁকা পথ অবলম্বন করতে হয়। আজকে সেই বটবৃক্ষ সমুদায় তাই করেছে, যে সরাসরি তারা প্রকৃত বাস্তবে যে প্রচারটা করছেন যে 2/3 মেজরিটি পাবেন, প্রচুর সংখ্যক আসন পাবেন, ইত্যাদি ইত্যাদি। গতবারেরও বিধানসভায়ও ধ্বনি তুলেছিল আগলে বার 200 পার, বাস্তবে সেটা হয়নি। তো তারা সেটা বুঝতে পেরেছেন যে তাদের যে কর্মকাণ্ড, পশ্চিমবঙ্গের মানুষ তাদেরও অনেক অনেক ভোটে জয়ী করে তাদের কিন্তু অনেকগুলো আসন দিয়েছিল গত বিধানসভায়, অনেকগুলো গত লোকসভায়। কিন্তু তারা প্রকৃত অর্থে সেই অনুযায়ী কী বা উপহার দিয়েছেন জনমানুষকে, কতটাই বা পরিষেবা দিয়েছেন? আজকে সেই উত্তর দেওয়ার জায়গাটা কি তাদের কাছে রয়েছে? আর নেই বলেই তাদেরকে বাধ্য হয়ে বাঁকা পথ অবলম্বন করতে হচ্ছে। আজকে যেই বাঁকা পথটা অবলম্বন করলো, তাতে তাদেরও তো নৈতিক স্থানচ্যুত হলো। এই রাজনৈতিক সমাজে, জনসচেতন সমাজে সেই বটবৃক্ষ বাহিনীর স্থান কি চ্যুত হয়নি? মর্যাদা কি ক্ষুণ্ণ হয়নি? অবশ্যই হয়েছে। আর হয়েছে বলেই আজকে সংবাদ মাধ্যম থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র এটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা কেউই কখনো কোনোভাবেই 1946 সালের সেই কালো দিনকে আর ফিরিয়ে আনতে চাই না।
যে কোনো রাজনৈতিক দল হোক, যে কোনো মানুষ হোক, যে কোনো ব্যক্তি হোক, আমরা কিন্তু সকলেই জানি সেই 1946 সালের সেই কালো দিনের বিভীষিকা কী করুণ ছিল, কী ভয়ানক ছিল। কেউই আর সেটা কিন্তু ফিরে আসুক চাই না। আমরা সকলেই গণতন্ত্রপ্রেমী মানুষ, সকলেই সকলকে ভালোবাসি, সকলেই সকলের সঙ্গে মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে একে অপরের সঙ্গে এক ইউনিটি নিয়ে আমরা সকলে একসঙ্গে থাকবো, একসঙ্গে বসবাস করব। রাজনৈতিক ভোটের সময় রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য একজনের সঙ্গে আরেকজনের থাকতেই পারে। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। একই বাড়িতে পিতা পুত্রের মধ্যেও আলাদা আলাদা রাজনৈতিক দল তাদের পছন্দ হতে পারে। একই বাড়িতে থেকে দুজন ভাই আলাদা আলাদা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হতে পারে। এটা কখনো মানে খারাপ জিনিস নয়। এটা এটা একটা আদর্শ গণতন্ত্রের লক্ষণ, আদর্শ গণতন্ত্রের একটা পরিচয়। কাজেই রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য একে অপরের সঙ্গে হতেই পারে। তাই বলে যে ব্যক্তির সম্পর্ক, সামাজিক সম্পর্ক, নৈতিক সম্পর্ক সেটা বিসর্জন কখনো কোনোভাবেই কাম্য নয়। তাই আশা করব আগামী দিনেও পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করবেন। কোনোভাবেই কোনো রকম অশান্তি তৈরি হবে না। সকলে শান্তি প্রচেষ্টায় এগিয়ে আসব, এটাই আমার বিশ্বাস। ভালো থাকবেন সকলেই। অনেক সময় নিয়ে, অনেক ধৈর্য ধরে আপনারা এই ভিডিও এতক্ষণ দেখেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ।